আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গত এক বছর ধরে আমাদের রাজনীতির যে আকাশ, এই আকাশে যে কত রংধনু আসলো, আর সেই রংধনুর রং কীভাবে যে মিলিয়ে গেল, আমরা যারা সাধারণ জনগণ আমরা বুঝতেই পারলাম না। যখন বিপ্লব হলো, তরুণ তুর্কি যারা এই বিপ্লবের নায়ক হিসেবে যাদেরকে আমরা দেখলাম, মনে হলো তারা আমাদের নিকট আবাবিল পাখি, কোত্থেকে যেন এসেছেন। তারা যেখানে যেতেন অমনি সেখানে সব কিছু তাদের নিয়ন্ত্রণে চলে যেত। তারা যখন ডাক দিতেন রাজুতে আয়, অমনি হাজার হাজার ছেলে মেয়ে সেই রাজুতে চলে যেত, অনেকটা হ্যামিলনের বাসিওয়ালার মতো। সচিবালয় গণ্ডগোল, প্রেস ক্লাবের সামনে এমন কোনো পরিস্থিতি, কিংবা কোথাও শ্রমিকরা আন্দোলন করছে, কেউ পারছে না, পুলিশ পারছে না, মিলিটারি পারছে না। তো আমাদের সেই আবাবিল পাখিদেরকে ডাকা হলো, তারা যাচ্ছে, আর মুহূর্তের মধ্যে সেখানে একটা নতুন ইতিহাস তৈরি হচ্ছে, এবং সেই ইতিহাস 3 মাসের বেশি টিকল না। এরপর আমরা দেখতে পেলাম ডিসি নিয়োগ হয়, এসপি নিয়োগ হয়, নতুন নতুন দরবেশের আবির্ভাব ঘটে। ইয়া লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, জুব্বা পরা, দেখলে মনে হয় যে একেবারে এই মুহূর্তে আসমান থেকে কোনো দেবদূত মানুষের সুরতে সম্ভবত আমাদের সচিবালয়ে চলে এসেছে। এবং এই সকল নব্য যারা দরবেশ, তাদের যে কুকর্ম, তাদের যে অঙ্গভঙ্গি এবং তাদের কুকর্মের ধরন এবং প্রকৃতি, সেগুলো দেখে মনে হলো আগে যারা দরবেশ ছিলেন তারা অবোধ শিশু ছিলেন, একেবারে শিশু। তাদের যাকে বলে সুন্নাতে খতনা হয়নি, দাড়ি মোছ কিচ্ছু ছিল না। মানে একটা 4-5 বছরের ছেলের মুখে নকল দাড়ি লাগিয়ে দিয়ে, মাথায় জুব্বা পরিয়ে, শরীরে জুব্বা পরিয়ে, মাথায় পাগড়ি ঠাগড়ি দিয়ে তাকে যদি রঙ্গমঞ্চের দরবেশ সাজানো হয়, তাহলে যে তারা পারফর্ম করবে সেইভাবে অতীতে আওয়ামী লীগ আমলের যে দরবেশ, তাদের যে নৈপুণ্য, সেই নৈপুণ্যটা আসলে এই বিপ্লব পরবর্তী যে কয়জন দরবেশকে আমরা দেখেছি সেই দরবেশদের তুলনায় সেরকমই মনে হয়েছে। গেল দরবেশ, সেই দরবেশ টিকল না। এরপরে সচিবালয় কেন্দ্রিক আরও কিছু দালাল ফড়িয়া, এর মধ্যে মেয়ে দালাল আছে, পুরুষ দালাল আছে, তারা আসলো, তারাও বেশি দিন টিকল না, তারা চলে গেল। মধ্যেখানে শুনলাম অমুক ডিসি নিয়োগে 100 কোটি টাকার চেক লেনদেন, সচিব নিয়োগে 100 কোটি টাকার চেক লেনদেন। আমরা সিসি করতে হয়, থুথু মারতে হয়, প্রতিবাদ করতে হয়, এই জিনিসগুলো পর্যন্ত ভুলে গেলাম, কেননা আমরা খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম, চোখ আমাদের ছানা বড়া হয়ে গিয়েছিল। গেল সেই পর্ব। তারপর আসলো নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক, কিংস পার্টি। একটার পর একটা কিংস পার্টি হচ্ছে। যারা কিংস পার্টি গঠন করছেন সবারই ধারণা তারা ক্ষমতায় চলে আসবে, অথবা মন্ত্রী হবে, এমপি হবে, টাকা পয়সার কোনো সমস্যা হবে না। কিন্তু 2 মাসের মাথায় দেখা গেল একটি কিংস পার্টিরও কোনো অস্তিত্ব নেই। বিপ্লবের ধারক বাহক রূপে যে পার্টিটির নাম শোনা গিয়েছিল, সেই পার্টিটির অবস্থা এখন টানাটানি, দুর্ভিক্ষ কবলিত, বন্যা পীড়িত, তো রুচির দুর্ভিক্ষ, সব মিলিয়ে কেমন যেন হয়ে গেছে রাজনৈতিক অঙ্গন। জাতীয় পার্টি নামক একটি দল একসময় ছিল, এখন কি অবস্থায় আছে আমরা বলতে পারবো না। এটা রওশন এরশাদ বলতে পারবেন, জিএম কাদের বলতে পারবেন, জিএম কাদেরের যে সঙ্গী শামীম হায়দার পাটোয়ারি তিনি বলতে পারবেন, বা অপরপক্ষ যারা কাজী ফিরোজ রশিদ, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদের মতো যারা কিংবদন্তির নেতা বাংলাদেশের রাজনীতিতে, তারা বলতে পারবেন যে জাতীয় পার্টি আসলে এখন কোন অবস্থায় আছে, ভবিষ্যৎ কি। তাহলে বাকি রইল 3টি দল, বিএনপি, আওয়ামী লীগ, জামাত। গত 1 বছর ধরে জামাতের যে উল্লম্ফন,
তাদের যে দাড়িপাল্লা, তাদের যে হম্বিতম্বি, মানে অ্যাজ ইট ইজ মনে হচ্ছে যে বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব হয়ে গেছে। এখন তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে এই ইসলামী বিপ্লবটা কি ইরানের কায়দায় তারা পরিচালিত করবেন, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা কি ইরানের মতো হবে, জামাতের আমির কি আয়াতুল্লাহ হবেন, তারপর বাকি জিনিসগুলো ইরানে যে কাঠামো সেরকম হবে কিনা, অথবা এমন কিছু ঘটবে কিনা যে আফগানিস্তানের মতো এমিরেত আফগানিস্তানের মতো হবে কিনা, তাও তারা ভাবতে পারছেন না। অথবা তারা কি কিংডম অফ সৌদি আরবিয়া, এদের মতো একটা শরিয়া আইন, এদের মতো একটা রাষ্ট্র কাঠামো, এদের মতো একটা কিংশিপ, এরকম কিছু তৈরি করবেন কিনা, এগুলো নিয়ে মানে তাদের অভিব্যক্তি হলো তারা একেবারে সেই আলেকজান্ডারের মতো। আলেকজান্ডার যখন পারস্য অধিকার করতে গেলেন তখন তার কাছে সাকুল্যের সৈন্য আছে 40,000, আর অপরদিকে তার অপোনেন্ট দারায়ুস, তৃতীয় দারায়ুস, তার সৈন্যর সংখ্যা 3.5 লাখ, এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্মি এবং ইফেক্টিভ আর্মি সারা দুনিয়াতে। তখন 1 নম্বর পরাশক্তি হলো পার্সিয়ান আর্মি। তো সেই আর্মির সামনে 40,000 একেবারে আসছেন। এখন যেভাবে আমাদের হাসনাত, সার্জিস, এদেরকে নিয়ে অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদরা ঠাট্টা মস্করা করে, তদ্রুপ পারস্যের যারা জেনারেল তারাও ওই আলেকজান্ডারকে নিয়ে ওরকম ঠাট্টা মস্করা শুরু করলেন। তো আলেকজান্ডার এই অবস্থাতে সেই যে যুদ্ধের আগের দিন তিনি সৈন্যদের নিয়ে একটা ভাষণ দিলেন, এবং সেই ভাষণে তিনি বলার চেষ্টা বললেন যে আমরা তো বিজয়ী হয়ে গেছি। এর কারণ হলো তিনি নিজেকে প্রথম দিন থেকে তিনি এবং তার মা বলার চেষ্টা করেছিলেন যে তিনি বিধাতার পুত্র, দেবতার পুত্র। তার জন্ম সাধারণভাবে হয়নি, দেবতার সঙ্গে তার মায়ের মিলনে তার জন্ম হয়েছে। কাজেই তার কথা, তার কর্ম, তিনি যেটা বলেন সে অসম্ভব হয়ে যায়, এই বিশ্বাসটা তিনি তার সৈনিকদের মধ্যে জাগিয়ে তুলেছিলেন। তো তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে সৈন্যদেরকে বলছিলেন যে আমরা তো বিজয়ী হয়ে আছি, এটা তো লিখিত আছে, শুধু কালকে তোমাদেরকে এই তলোয়ারটা নিয়ে একটু দাঁড়াতে হবে। এই ছিল আলেকজান্ডার। এখন জামাতের যারা নেতাকর্মী বিভিন্ন স্তরে যারা টেলিভিশনে আসছেন, পূজা মণ্ডপে বক্তব্য দিচ্ছেন, কোর্ট কাছারিতে বক্তব্য দিচ্ছেন, সমাজে যারা ঘাড় ফুলিয়ে, গল ফুলিয়ে, গলার রগ শক্ত করে যারা কথাবার্তা বলছেন, ভাবখানা এরকম যে তারা বিজয়ী হয়ে গেছেন, বাকিটা শুধুমাত্র শপথ নিতে একটু সময় হচ্ছে। আর শপথ নিতে তারা একটু সময় নিচ্ছে এই কারণে যে তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি যে এমিরাটসটা বা রাজ্য ব্যবস্থাটা, শাসনতন্ত্রটা কোন পর্যায়ে হবে, এই তাদের কনফিডেন্স। তাহলে জামাতের পরে বাকি রইল কি বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি রাজনীতি মূলত নির্ভর করছে ভাইয়া কখন আসবেন, অর্থাৎ তারেক রহমান সাহেব কখন আসবেন, তিনি কোথায় থাকবেন, তার বাসা ভাড়াটা কে করবে, কয় রুমের বাসা, তারপর তিনি যে লন্ডনে আছেন সেখানে যে জিনিসপত্র আছে সেগুলো কি তিনি রেখে আসবেন, বিক্রি করে দিবেন, না কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। অনেকে বলছে এই কালকে আসবেন, অনেকে বলছে কয়েক সপ্তাহের মধ্যে, অনেকে বলছেন কয়েক মাস, অনেকে বলছেন নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে তিনি আসবেন, অনেকে বলছেন যে না এত ঝামেলার দরকার নেই, তিনি একেবারে শেষমেশ নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর যখন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে, 280টি সিট পেয়ে যাবে, তখন এয়ারপোর্টে তিনি আসবেন এবং পুরো দেশ জাতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নেবে। এই হলো ভাইয়ার আগমন, ভাইয়া আসবেন। অন্যদিকে আওয়ামী লীগের যে রাজনীতি, সে রাজনীতির দুটো খুচরা দিক আছে। একটা খুচরা দিক হলো ঝটিকা মিছিল, তারা ঝটিকা মিছিল করছে। 2 নম্বরে তারা যেটা করছে সেটা হলো সামাজিক প্ল্যাটফর্মগুলোতে তারা ফাটিয়ে ফেলছে, এবং সেখানে সেই আওয়ামী লীগের যে ফ্যান পেজ, তারপরে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ, এরপরে ইউটিউবের বিভিন্ন ইউটিউবার চ্যানেল, সেখানে আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা সাক্ষাৎকার দিচ্ছেন, কথাবার্তা বলছেন, অ্যাজ ইট ইজ কিছুই হয়নি, কিন্তু তারা একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না। তারা একবার বলছেন যে এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী,
তিনি রেস্টে আছেন ভারতে, তিনি আবার আসবেন। আর এক পক্ষ বলছে যে না, ঠিক আছে, তিনি পদত্যাগ করেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং তিনি সেটা মেনে নেবেন। আচ্ছা, তিনি নিজেও শেখ হাসিনা বিভিন্ন কথায় একবার বলেছেন তিনি পদত্যাগ করেননি, আবার তিনি বলেছেন পদত্যাগ করেছেন, আবার তিনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আওয়ামী লীগ কোনো কিছুই মেনে নেবে না। তো এই গেল দুটো ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ামী লীগ। 3 নম্বরের ক্যারেক্টারিস্টিক্স যেটি দেখা যাচ্ছে সেটি হলো আপা আসবেন। কিভাবে আসবেন? তিনি টুস করে ঢুকে পড়বেন এবং তিনি এটা নিয়ে বেশ নাটকীয়তা করছেন। তিনি বলছেন দু একজনের সঙ্গে কথাবার্তা যে আমি খুব কাছাকাছি আছি। মানে আমরা জানি যে তিনি দিল্লিতে আছেন, কিন্তু যার সঙ্গে তিনি কথাবার্তা বলছেন তার মাধ্যমে তার প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য তিনি বলার চেষ্টা করছেন তিনি খুব কাছাকাছি আছেন। কোথায়? হয়তো ত্রিপুরাতে। অর্থাৎ ত্রিপুরাতে যদি তিনি থাকেন, তো ত্রিপুরার ওখানে যে গুয়াহাটি, আসামের গুয়াহাটি আছে, আর ত্রিপুরার যে রাজধানী আছে সেখান থেকে কুমিল্লাতে আসতে, আসামের গুয়াহাটি থেকে সিলেটে আসতে, অথবা পশ্চিমবঙ্গ সেখান থেকে বনগাঁও হয়ে আমাদের সেই বাংলাদেশের যশোরে ঢুকতে খুব বেশি সময় লাগবে না। অথবা তিনি যদি মুর্শিদাবাদ থেকে মুজিবনগরে ঢুকতে চান, মানে কুষ্টিয়াতে, তাও খুব বেশি সময় লাগবে না। তো ওই ভয় দেখানোর জন্য আমি সীমান্তে আছি, কাছাকাছি আছি। তো এইরকম কথাবার্তা কিন্তু হচ্ছে। আর বিশেষ করে যদি তিনি বনগাঁ দিয়ে, অর্থাৎ সেই যে আমাদের বেনাপোল বনগাঁও এই সীমান্ত দিয়ে ঢুকেন, তাহলে তার জন্য সুবিধা হলো যে খুলনা, বাগেরহাট, যশোর, তারপরে বরিশাল, পটুয়াখালী, এরপরে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, এই পুরো বেলটা তো আওয়ামী লীগের যে একটা একছত্র আধিপত্য আছে, সেই একছত্র আধিপত্য দিয়ে তিনি বিপুল জনগোষ্ঠীকে সেখানে হাজির করতে পারবেন। এবং সেটা একমাত্র টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জে কয়েকদিন আগে এনসিপি গিয়ে যে বিপদের মধ্যে পড়েছিল, এতে বোঝা যায় যে আপা ওই এলাকাতে ঢুকলে কী অবস্থা হবে। অন্যদিকে যদি তিনি ত্রিপুরা দিয়ে ঢুকেন, অর্থাৎ সেই আমাদের যে লাকসাম, কুমিল্লা এই অঞ্চল দিয়ে ঢুকেন, তাহলেও এখানেও আওয়ামী লীগের একটা মানে রীতিমতো একটা মারদাঙ্গা গ্রুপ রয়েছে। সেখানে ব্রাহ্মণবাড়ি আছে, কুমিল্লা আছে, চাঁদপুর আছে, এই সমস্ত এলাকাতে এখনও আওয়ামী লীগের একটা ব্যাপক দাপট রয়েছে। তো এরকম তিনি ভয় দেখাচ্ছেন যে আমি কাছাকাছি আছি। এখন কাছাকাছি কোথায় আছেন এটা কিন্তু কেউ বলছে না। ইতিমধ্যে দেখবেন যে আওয়ামী লীগের যে সকল বড় বড় নেতা তারা তাদের ফেসবুকে অ্যাক্টিভ হয়ে গেছেন। গত 8-9 মাস আগে তাদের কোনো অস্তিত্ব ছিল না, এখন তারা প্রায় সবাই ফেসবুকে 2-3টে করে তাদের আইডি রয়েছে। তাদের ভয় হলো যে জামাতি যে বট বাহিনী আছে, তো এই সকল বট বাহিনী তাদের আইডিগুলোকে নষ্ট করে দিতে পারে। এজন্য প্রায় সবারই আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ 2-3টে করে তাদের সেই ফেসবুক আইডি তারা তৈরি করেছে এবং সেখান থেকে তারা অনবরত ভয় দেখাচ্ছেন, আমরা আসছি, খুব শীঘ্র ফিরছি, দেখা হবে। তারপরে আপা আসছেন, আজ আসবেন, কাল আসবেন, খুব শীঘ্রই কয়েক সপ্তাহের মধ্যে আপা আসবেন, এরকম প্রচার এবং প্রোপাগান্ডা চলছে। তো বিএনপির যে প্রোপাগান্ডা, তারেক রহমান সাহেব আসবেন আশা কেন্দ্রিক, এর বাইরে আসলে বিএনপির রাজনীতি এই মুহূর্তে যা কিছু হচ্ছে এগুলো মানে কথার কথা। সালাউদ্দিন সাহেব ঐক্যমন্ত্র মিটিংয়ে যাচ্ছেন, নেতাকর্মীরা বিভিন্ন অনুষ্ঠানে এলাকাতে নির্বাচনের জন্য ঘোরাফেরা করছেন, অন্য যা কিছু হচ্ছেন, কিন্তু তাদের মূল যে টার্গেটটা, সে টার্গেটটা হলো জনাব তারেক রহমান সাহেব আসছেন কয়েক সপ্তাহের মধ্যে এবং কবে আসবেন, এটাই হলো তাদের মূল টার্গেট। আর আওয়ামী লীগেরও একই অবস্থা। তারা এই ঝটিকা মিছিল বা লন্ডনে আমেরিকাতে যে বৈঠকগুলো করছে বা ওয়েব মিটিংগুলো করছে, এগুলো আসলে কথার কথা। মূল যে বিষয়টা হলো শেখ হাসিনা আসবেন। এখন আওয়ামী লীগের এবং বিএনপির যে রাজনীতি, তারেক রহমানের আগমন বনাম শেখ হাসিনার আগমন, এটার উপরে নির্ভর করছে। আর এই দুজনের এই আগমন কেন্দ্রিক যে ভাইব, আগমন কেন্দ্রিক নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো রাজনৈতিক দলের অন অ্যাভারেজে 35% করে ভোটার রয়েছে, তাহলে দুটো রাজনৈতিক দলের 70% কর্মী এবং সমর্থক তারেক রহমান এবং শেখ হাসিনার আগমন নিয়ে
অধীর আগ্রহে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। আর বাকি 30% লোক, সেই 30% লোকের মধ্যে ধরুন 15% লোক আছে নিউট্রাল, নিরপেক্ষ, এদিকে যেদিকে পাল্লা ভারী সেদিকে যায়। বাকি 15% লোক যারা আছে তারা ওই বিভিন্ন ছোটোখাটো রাজনৈতিক দল যারা আছে তাদের কর্মী সমর্থক। কেউ হয়তো হেফাজত, কেউ হয়তো জামাত, কেউ হয়তো তাবলিগ, এরকম রাজনৈতিকভাবে তারা মানে একটা পার্সেন্টেজের মধ্যে আছে, নট মোর দ্যান। সব মিলিয়ে মানে এই বিএনপি জামাতের ভোটের বাইরে 30% ভোট যদি থাকে, সেই 30% অর্ধেক নিউট্রাল, আর বাকি 15% যেটা আছে সেটা সব দলের, এর বাইরে অন্য কোনো হিসাব নেই। এখন এই যে 70% লোক, তাদের দৃষ্টি, মন, মানসিকতা তারা মুতওয়াজ্জহ হয়ে আছে, দৃষ্টি নিবন্ধ করে একেবারে একাগ্রচিত্তে বসে আছে কখন শেখ হাসিনা আসবেন, কখন তারেক রহমান আসবে, কখন সানাই বাজবে, কখন নতুন একটা এরা তৈরি হবে। এবং তারা একে অপরকে তারাই ভয় পাচ্ছে। বিএনপি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, আওয়ামী লীগ বিএনপিকে ভয় পাচ্ছে। আর বাকি যে সমস্ত আমরা লম্ফ-ঝম্প দেখছি, এইগুলো অনেকটা আপনি দেখবেন একটা সিনেমাতে রবিউল থাকে, হাবা হাসমত থাকে, টেলি সামাদ থাকে, মানে তারা প্রচুর সময় নেয় এবং প্রচুর বিনোদন দেয়, এবং তাদের সঙ্গে নায়কের ভালো সম্পর্ক, নায়িকার সঙ্গে ভালো সম্পর্ক, নায়িকার সঙ্গে তারা গান গায়, নায়কের সঙ্গে তারা গান গায়। তো ওই রকম একটা মানে যাকে বলা হয় রাজনীতির যে ভার, যে জোকার, এই জিনিসগুলো হচ্ছে এই সময়টাতে। বাট মূল যে জিনিসগুলো সেটা হই আপা আর ভাইয়া, এর মধ্যে সীমাবদ্ধ আছে। এখন আপা কবে আসবেন, ভাইয়া কবে আসবেন, আদৌ আসবেন কি না, আসলে কি হবে, না আসলে কি হবে, এটার উপরই মূলত রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।